আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ এবং ভালো আছো। আমি রাজিয়া সুলতানা খানম, ইনস্ট্রাক্টর প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেড, বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ঢাকা। আমি আশা করব তোমরা প্রত্যেকে এই ক্লাসটি যখন অনুসরণ করবে তখন একটি খাতা এবং কলম এবং তোমাদের যে পাঠ্য বইটি আছে সেই পাঠ্য বইটি নিয়ে বসবে। আজকে যে ক্লাসটি তোমাদের সাথে আলোচনা হবে এটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং এক, যেটি তোমাদের ট্রেড 1 সাবজেক্ট এর প্রথম পত্র আলোচনা করা হবে। গত ক্লাসে আমরা অধ্যায় 4 প্লাম্বিং ও পাইপ ফিটিং কাজে ব্যবহৃত নিরাপত্তা সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 5 পরিমাপক যন্ত্র। আজকের এই পাঠ থেকে আমরা যা শিখব, আমাদের যা শিক্ষণফল হবে, আমরা পরিমাপের যন্ত্রের বিন্যাস সম্বন্ধে জানব, পরিমাপ যন্ত্র কি সে সম্বন্ধে জানব, পরিমাপ যন্ত্রের শ্রেণীবিন্যাস সম্বন্ধে জানব, মেজারিং টুলস এবং ইনস্ট্রুমেন্টের মধ্যকার তুলনা সম্বন্ধে জানব, প্রিসিশন ও নন প্রিসিশন ইনস্ট্রুমেন্টের মধ্যকার তুলনা সম্বন্ধে জানব, প্রিসিশন ও নন প্রিসিশন ইনস্ট্রুমেন্টের মধ্যকার মূল পার্থক্যটা সম্বন্ধে আমরা জানব, পরিমাপক যন্ত্রের ব্যবহার সম্বন্ধে জানব, পরিমাপ যন্ত্রগুলি ব্যবহার করার সময় যে সকল সাবধানতা অবলম্বন করতে হবে সে সম্পর্কে আমরা জানব, পরিমাপের এফপিএস ও এমকেএস এর তারতম্য সম্বন্ধে আমরা জানব এবং এই অধ্যায় থেকে যে অনুশীলনীটা আছে সেই অনুশীলনী সম্বন্ধে আমরা জানব। এখানে দেখো কিছু অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে। এই অ্যারো চিহ্নের মাধ্যমে আমি কি দেখাতে চাচ্ছি সে জিনিসটি এখন তোমাদেরকে আমি বিস্তারিত দেখাবো। এখানে দেখো একটি সিঙ্কের চিত্র দেখা যাচ্ছে। এখানে যে সিঙ্কের যে হাইট, এই হাইটটি দেখো সঠিকভাবে নাই এবং সিঙ্কটির যে স্থাপিত হয়েছে এই বিষয়টাই বিস্তারিত বোঝার জন্য তোমাদেরকে দেখানো হচ্ছে এই স্লাইডের মাধ্যমে। এখানে দেখো এই সিঙ্ক এবং যে কল ফসেটের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটি দেখা যাচ্ছে এবং এখানে যে সিঙ্কের প্ল্যাটফর্ম এবং ফ্লোরের যে ওয়াটার বাউন্ডারিজ হয়েছে, এখানে যে দূরত্বটা, এখানে যে দূরত্বের ব্যাপারটা, সেই ব্যাপারটা এই অ্যারো চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে। তাহলে আমরা এই স্লাইডে একটা সিঙ্ক স্থাপনের বিভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। তাহলে এইখান থেকে এই স্লাইডটির মাধ্যমে এই অংশটি দেখানোর অর্থ হলো যে পরিমাপের বিষয়টি আমাদের কেন জানতে হবে, কেন আমাদের জানা প্রয়োজন। কারণ প্রত্যেকটি জিনিস কিন্তু পরিমাপের উপর নির্ভর করেই তৈরি করা হয়। আমাদের যে মানুষের যে উচ্চতা, অ্যাগ্রোনমিক যে ধারণা, সেই ধারণাকে যথাযথভাবে পরিপূর্ণ করে একটা অবজেক্ট বা একটা এলিমেন্টস সঠিকভাবে আরামদায়কভাবে ব্যবহার করার জন্য কিন্তু সঠিক পরিমাপের প্রয়োজন। এখানে দেখা যাচ্ছে যে এই সিঙ্কের হাইটটি সঠিকভাবে নেই, যেখানে 2 ফিট 6 ইঞ্চ থেকে 3 ফিট থাকা উচিত, এখানে সিঙ্কের হাইটটি খুবই কম আছে এবং এখানে এই যে সিঙ্কের যে প্ল্যাটফর্ম থেকে যে পানির যে বাউন্ডারিজ প্ল্যাটফর্ম, এখানে বেশ একটু দূরে আছে, ফলে এইখানে দাঁড়িয়ে থেকে এই সিঙ্কে কাজ করতে হয়, তাতে আরামদায়কভাবে কাজ করা যায় না এবং এই ফসেটের দূরত্বের জন্য এদিকে পানিটা বেশি চলে আসে বিধায়ী এইখানে এই বাউন্ডারিটা করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে একটি এইখানের ফসেট এবং সিঙ্কের হাইটের জন্যই কিন্তু এখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। সেই সমস্যাটা চেক দেওয়ার জন্য কিন্তু এত দূরে এই ওয়াটার বাউন্ডারিটা তৈরি করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পরিমাপের গুরুত্বটা কতটুকু প্রয়োজন। সঠিকভাবে পরিমাপ করে যদি কাজটা করা হতো তাহলে এই সমস্যাগুলির সৃষ্টি হতো না। তার জন্য আমরা আজকে এই পরিমাপ টুলসগুলি জানার জন্য যে পরিমাপের বিষয়টি আমরা এখানে এই স্লাইডটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে প্রত্যেকটি ড্রয়িং কাজ করার আগে কিন্তু সঠিকভাবে নকশা তৈরি করে নিতে হয়, যার মাধ্যমে বিস্তারিত মাপগুলি থাকে।
এবং কোথায় কোন জিনিসটা হবে সেটা সঠিকভাবে ওয়ার্কিং ড্রয়িংয়ে চিহ্নিত অবস্থায় থাকে। এখানে একটা টয়লেটের নকশা দেখতে পাচ্ছি, এখানে কমোড, বেসিন এবং এখানে গোসলের জায়গা, এখানে দরজা জানলা কতটুকু হবে, লেন্থ ব্রেথ সব কিছু এখানে বিস্তারিত পরিমাপটা দেওয়া আছে। এখানে এই বাথরুমেরই একটি ত্রিমাত্রিক নকশা দেওয়া হয়েছে। এই ত্রিমাত্রিক নকশার মাধ্যমে কিন্তু এখানকার এই যে প্রত্যেকটা উচ্চতা কতটুকু দূর হবে সেই বিষয়টি এই নকশাটির মাধ্যমে কিন্তু বিস্তারিত দেখা যাচ্ছে। তাহলে এই যে বিস্তারিত নকশাগুলি ড্রয়িংয়ে থাকবে, সেইগুলো আমরা কি কি টুলস ব্যবহার করে সঠিকভাবে কাজটি করতে পারবো, আজকের এই অধ্যায়ে আলোচ্য বিষয়সমূহ হচ্ছে এটাই, পরিমাপক টুলসগুলি ব্যবহার এবং পরিমাপক টুলসগুলি সম্বন্ধে আমরা আজকে এই অধ্যায়ে বিস্তারিত জানবো। তাহলে আমরা বলতে পারি এই আলোচনার বিগত যে দুইটি স্লাইডে আমরা বিস্তারিত পরিমাপের বিষয়গুলি আলোচনা করলাম, তার মাধ্যমে আমরা সঠিকভাবে বলতে পারি যে, এক কথায় বলতে পারি, প্রকৌশল কাজে যদি সঠিক পরিমাপের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ কোনো জিনিস যদি সঠিকভাবে তৈরি করা না হয় তাহলে ওই জিনিস কিন্তু কোনো কাজে লাগে না। ফলে কি হয়, প্রচুর আর্থিক ক্ষতির সম্ভাবনা হয় এবং এটা ব্যবহারে আরামদায়ক হয় না। কোনো জিনিস তৈরি করতে হলেই প্রথমে কি হয়, মাপের প্রয়োজন হয়, নকশার প্রয়োজন হয়। মাপের কাজটা যত্ন সহকারে নির্ভুলভাবে নেওয়াই হলো পরবর্তী কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে। ফলে আর্থিক কোনো অপচয় ঘটে না, পরিশ্রম কম লাগবে এবং বস্তুটি সুন্দর এবং মানসম্মতভাবে তৈরি করা যাবে। তাই পরিমাপের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকা বাঞ্ছনীয়। এখন আমরা জানব পরিমাপক যন্ত্রপাতিগুলো কি। যে ডিভাইস বা কোনো বস্তু বা যন্ত্রাংশের মাপ গ্রহণ করা বা পাঠ করার কাজে ব্যবহার করা হয় তাকে পরিমাপক যন্ত্র বা মেজারিং টুলস বা মেজারিং ইনস্ট্রুমেন্ট বলে। যেমন স্টিল রুল, ক্যালিপার, কম্বিনেশন সেট, মাইক্রোমিটার ইত্যাদি পরিমাপক টুলস বা পরিমাপক যন্ত্র। পরিমাপ যন্ত্রের শ্রেণীবিন্যাস আমরা এখন জানব। পরিমাপ যন্ত্রের কি কি ধরনের পরিমাপ যন্ত্র আছে সেই যন্ত্রগুলিকে আমরা এখানে জানব। কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করার জন্য যে সকল পরিমাপ যন্ত্র ব্যবহার করা হয় তাদেরকে রৈখিক পরিমাপক যন্ত্র বলে বা লিনিয়ার মেজারিং ইনস্ট্রুমেন্ট বলে। এবং কোনো বস্তুর কৌণিক পরিমাপ গ্রহণ করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করতে হয় তাদেরকে বলা হয় কৌণিক পরিমাপক যন্ত্র। তাহলে আমরা এখানে পরিমাপক যন্ত্রের শ্রেণীবিন্যাসে প্রথমে কি দেখতে পাচ্ছি, প্রথমত পরিমাপ যন্ত্রকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। একটি হচ্ছে কি দৈর্ঘ্য পরিমাপক বা রৈখিক পরিমাপক যন্ত্র, লিনিয়ার মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট, এবং দুই হচ্ছে কৌণিক পরিমাপক বা অ্যাঙ্গুলার মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট। এখন এই যন্ত্রপাতিগুলিকে আবার সূক্ষ্মতার উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা যায়। যেমন অসূক্ষ্ম পরিমাপক যন্ত্রপাতি, নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট, এবং সূক্ষ্ম পরিমাপক যন্ত্রপাতি, প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। তাহলে এই অংশটি থেকে আমরা কি বুঝতে পারছি, প্রথমত পরিমাপক যন্ত্রকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে রৈখিক পরিমাপক যন্ত্র, লিনিয়ার মেজারিং ইনস্ট্রুমেন্ট, এবং আরেকটি হচ্ছে কৌণিক পরিমাপ যন্ত্র বা অ্যাঙ্গুলার মেজারিং ইনস্ট্রুমেন্ট। এরপরে আবার সূক্ষ্মতার উপর নির্ভর করে আবার এই পরিমাপক যন্ত্রগুলিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অসূক্ষ্ম পরিমাপক যন্ত্রপাতি, নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট, এবং সূক্ষ্ম পরিমাপক যন্ত্রপাতি, প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। এখন আমরা জানবো লিনিয়ার মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টগুলো কি কি। এখানে যে পা দিয়ে যে ফুট স্টেপের মাধ্যমে পরিমাপ নেওয়া হচ্ছে এটি একটি লিনিয়ার মেজারমেন্ট। হাতের পরিমাপে হাতে এক গাভী মানে বৃদ্ধাঙ্গুল থেকে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত আমরা বলি এক গাভী বা এক বিঘা, এটা একটি লিনিয়ার মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট। মানে এটা হচ্ছে কি গতানুগতিক, এটা কিন্তু আধুনিক না, এটা হচ্ছে একটা প্রচলিত একটা সাধারণ একটা পরিমাপের একটা একক হিসেবে ধরা হতো। তারপর হচ্ছে যে এক হাত, আর যে হাতের প্রান্ত থেকে কনুইয়ের প্রান্ত পর্যন্ত এটাকে বলা হয় আর্মনেল। এখানে যে পার মাধ্যমে, হাতের মাধ্যমে এবং এই পরিমাপগুলো কিন্তু এটা মানে প্রচলিত একটা ধারা, এটা কিন্তু বই খাতা বা স্বীকৃত না, এটা টুলস, এটা সাধারণভাবে একটা
যখন পরিমাপ শুরু হয়েছিল তখন কিন্তু একটি এইভাবেই প্রাচীনকালে পরিমাপটা নেওয়া হতো। বর্তমান আধুনিক সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে কিন্তু বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতির আবিষ্কার হয়েছে। সেই টুলসগুলি সম্বন্ধে আমরা এখানে একটু দেখে নিই। লিনিয়ার মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টের মধ্যে আছে ফুট রুল, ট্যাপ, মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার, স্ক্রু গেজ, এই ধরনের পরিমাপক টুলসগুলি হচ্ছে লিনিয়ার মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট। এখন আমরা দেখে নিব কৌণিক পরিমাপের জন্য যে সমস্ত টুলসগুলি ব্যবহার করা হয় সে সমস্ত টুলসগুলি, সেগুলো হচ্ছে অ্যাঙ্গুলার মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট। এখানে আমরা এই অ্যাঙ্গেল কৌণিক মাপের জন্য আমরা এখানে কি ট্রাই স্কয়ার ব্যবহার করি, প্রোটেক্টর ব্যবহার করি, এবং এই যে আমরা যেটা বলি চাঁদা বা প্রোটেক্টর ব্যবহার করি, তারপরে সেট স্কয়ার এখানে ব্যবহার করি, এখানে হচ্ছে কম্বিনেশন সেট ব্যবহার করি। এই ইনস্ট্রুমেন্টগুলির সাহায্যে আমরা কৌণিক মেজারমেন্ট বা কৌণিক পরিমাপ সহজেই নিতে পারি। অসূক্ষ্ম পরিমাপক যন্ত্রপাতি, আমরা এখন জানবো অসূক্ষ্ম পরিমাপক যন্ত্রপাতিগুলো কি। যেসব পরিমাপক যন্ত্রপাতির সাহায্যে সর্বনিম্ন রৈখিক মাপ 0.5 মিলিমিটার এবং সর্বনিম্ন কৌণিক মাপ 1 ডিগ্রি সূক্ষ্মতায় গ্রহণ করা বা নির্ণয় করা যায় তাদেরকে অসূক্ষ্ম পরিমাপক যন্ত্রপাতি বা নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট বলে। যেমন স্টিল রুল, ক্যালিপার, ডিভাইডার, কম্বিনেশন সেট, ট্রাই স্কয়ার, এই সমস্ত যন্ত্রপাতিগুলি হচ্ছে অসূক্ষ্ম পরিমাপক যন্ত্রপাতি। তাহলে এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ডিভাইডার, এই ধরনের যন্ত্রপাতিগুলো হচ্ছে অসূক্ষ্ম পরিমাপক যন্ত্রপাতি। এখন আমরা জানবো সূক্ষ্ম পরিমাপক যন্ত্রপাতি। যেসব পরিমাপক যন্ত্রপাতির সাহায্যে রৈখিক পরিমাপ 0.01 মিলিমিটার বা কম এবং কৌণিক মাপ 5 মিনিট বা তদপেক্ষা অধিক সূক্ষ্মতা মাপ গ্রহণ করা সম্ভব হয় তাদেরকে সূক্ষ্ম পরিমাপক যন্ত্রপাতি বা প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট বলে। যেমন মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার, ভার্নিয়ার হাইট গেজ, সাইন বার, ভার্নিয়ার বিভেল প্রোটেক্টর ইত্যাদি, এই সকল ইনস্ট্রুমেন্টগুলি হচ্ছে সূক্ষ্ম পরিমাপক যন্ত্রপাতি। মেজারিং টুলস এবং ইনস্ট্রুমেন্টের মধ্যে পার্থক্য কি, তুলনা কি, তা আমরা একটি ছকের মাধ্যমে জানব। মেজারিং টুলস, নন প্রিসিশন মেজারিং ডিভাইসগুলোকে সাধারণত মেজারিং টুলস বলা হয়। আর মেজারিং ইনস্ট্রুমেন্ট কি? মেজারিং ইনস্ট্রুমেন্ট হচ্ছে প্রিসিশন মেজারিং ডিভাইসগুলোকে প্রধানত মেজারিং ইনস্ট্রুমেন্ট বলা হয়। তাহলে এক কথা আমরা কি বলতে পারি, নন প্রিসিশন মেজারিং ডিভাইসগুলো হচ্ছে মেজারিং টুলস, আর প্রিসিশন মেজারিং ডিভাইসগুলো হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট। মেজারিং টুলসের মধ্যে স্টিল রুল, ট্রাম্বেল ইত্যাদি থাকে, আর মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে হচ্ছে মাইক্রোমিটার, এগুলো থাকে। কম্বিনেশন সেট, সারফেস গেজ ইত্যাদি প্রধান, আর ভার্নিয়ার ক্যালিপার, হাইট গেজ, ভার্নিয়ার বিভেল প্রোটেক্টর ইত্যাদি প্রধান। সাধারণ মাপের পরিদর্শন কাজে ব্যবহার করা হয়, আর যেখানে অধিকতর সূক্ষ্ম পরিমাপের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে মেজারিং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়। বহুল উৎপাদনে পরিদর্শন কাজে ব্যবহৃত হয় মেজারিং টুলস, আর বহুল উৎপাদনে পরিদর্শন কাজে ব্যবহৃত হয় মেজারিং সূক্ষ্ম পরিমাপকের কাজে ব্যবহৃত হয় মেজারিং ইনস্ট্রুমেন্ট। অধিকাংশগুলোর উৎপাদন খুবই সহজ, অধিকাংশগুলোর উৎপাদন খুবই জটিল। মেজারিং টুলসের ব্যবহার খুব সহজ হয়, আর মেজারিং ইনস্ট্রুমেন্টের ব্যবহার তুলনামূলকভাবে কঠিন হয়। সাধারণ শ্রমিকই মেজারিং টুলস থেকে পাঠ নিতে পারে, আর মেজারিং ইনস্ট্রুমেন্ট থেকে পাঠ নেওয়ার জন্য দক্ষ এবং অভিজ্ঞ কারিগরের প্রয়োজন হয়। আমরা এখন জানবো প্রিসিশন ও নন প্রিসিশন ইনস্ট্রুমেন্টের মধ্যে পার্থক্য। নন প্রিসিশন ইনস্ট্রুমেন্ট এবং প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, এটি ছকের মাধ্যমে আমরা জানবো এখন। নন প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে সর্বনিম্ন রৈখিক মাপ 0.5 মিলিমিটার বা 64/1 ইঞ্চি বা কৌণিক মাপ 1 ডিগ্রি পর্যন্ত সূক্ষ্মতায় মাপা যায়। আর এই প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে রৈখিক মাপ 0.01 মিলিমিটার বা 0.00 ইঞ্চি এবং কৌণিক মাপ 5 মিনিট বা তার চেয়েও সূক্ষ্মতায় মাপা যায়। নন প্রিসিশন ইনস্ট্রুমেন্টের গঠন প্রণালী সহজ হওয়ায় উৎপাদন ব্যয় কম হয়, ফলে দামে সস্তা। আর প্রিসিশন ইনস্ট্রুমেন্টের গঠন প্রণালী জটিল হওয়ায় উৎপাদন ব্যয় তুলনামূলকভাবে বেশি হয়, ফলে এর দামও বেশি হয়।
নন প্রিসিশন ইনস্ট্রুমেন্ট ওয়ার্কিং টুলস হিসেবে ব্যবহার করা হয়, আর প্রিসিশন ইনস্ট্রুমেন্ট ইন্সপেকশন বা মাস্টার গ্যাস হিসেবে ব্যবহার করা হয়। নন প্রিসিশন ইনস্ট্রুমেন্ট রাফ কাজে ব্যবহার করা হয়, আর প্রিসিশন ইনস্ট্রুমেন্ট ফিনিশ কাজে ব্যবহার করা হয়। নন প্রিসিশন ইনস্ট্রুমেন্ট মোটামুটি শিক্ষিত ব্যক্তি মাত্রই ব্যবহার এবং মাপ গ্রহণ করতে পারে। প্রিসিশন ইনস্ট্রুমেন্ট টুলস ব্যবহারের অধিক শিক্ষিত এবং দক্ষ কারিগরি কেবল ব্যবহার এবং মাপ গ্রহণ করতে পারে। নন প্রিসিশন ইনস্ট্রুমেন্টের ব্যবহার বহুল উৎপাদনের পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। এই ইনস্ট্রুমেন্ট প্রধানত বহুল উৎপাদনের পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে এই যে পরিমাপের এই যে তুলনামূলক বিষয়গুলো আছে সেখানে তুলে ধরা হলো, এবং এখান থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন যে নন প্রিসিশনে সর্বনিম্ন কতটুকু মাপ নেওয়া যায়, রৈখিক মাপ কতটুকু, কৌণিক মাপ নেওয়া যায়, এবং প্রিসিশন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে কতটুকু সর্বনিম্ন রৈখিক মাপ নেওয়া যায় এবং কৌণিক মাপ নেওয়া যায়, এগুলি কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে থাকতে পারে। এই ছকের মাধ্যমে যে পার্থক্যটা আছে এই পার্থক্যগুলোর মাধ্যমে কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলিও ভালো করে লক্ষ্য করলে উত্তর দেওয়া যাবে। এখন আমরা জানবো প্রিসিশন এবং নন প্রিসিশন ইনস্ট্রুমেন্টের মধ্যে মূল পার্থক্যটা কি। নন প্রিসিশন ইনস্ট্রুমেন্টের সাহায্যে সর্বনিম্ন 0.5 মিলিমিটার এবং 64/1 ইঞ্চি এবং কৌণিক মাপ 1 ডিগ্রি পর্যন্ত সূক্ষ্মতার মাপ গ্রহণ করা যায়। অন্যদিকে প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের সাহায্যে কৌণিক মাপ 0.01 মিলিমিটার বা 0.001 ইঞ্চি এবং কৌণিক মাপ 5 মিনিট বা তার চেয়েও অধিক সূক্ষ্মতার মাপ গ্রহণ করা সম্ভব হয়। এই দুটি জিনিসই হলো প্রিসিশন এবং নন প্রিসিশন ইনস্ট্রুমেন্টের মধ্যে মূল পার্থক্য। নিম্নলিখিত যন্ত্রপাতিগুলি রৈখিক পরিমাপক যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়, যেমন ফিতা বা রেলিং টেপ, স্টিল টেপ, স্টিল রুল, মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার, ডিভাইডার। তাহলে রৈখিক পরিমাপের জন্য কি ধরনের যন্ত্রপাতিগুলি ব্যবহার করা হয়, এই যন্ত্রপাতিগুলির নামগুলি আমরা জানলাম। এখান থেকে কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে যে মাইক্রোমিটার কোন পরিমাপের জন্য ব্যবহার করা হয়, বা ভার্নিয়ার ক্যালিপার কোন পরিমাপের জন্য ব্যবহার করা হয়, বা ফিতা বা ট্যাপ কোন পরিমাপের জন্য ব্যবহার করা হয়, স্টিল ট্যাপ কোন পরিমাপের জন্য ব্যবহার করা হয়। তাহলে এখান থেকে যদি আমরা এই বিষয়টা জানি তাহলে আমরা সহজে উত্তর দিতে পারবো যে এই সমস্ত টুলসগুলো রৈখিক পরিমাপক যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। নিম্নলিখিত যন্ত্রপাতিগুলি কৌণিক পরিমাপক যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়, যেমন ভার্নিয়ার বেভেল প্রোটেক্টর, অ্যাঙ্গেল গ্যাস ব্লক, সাইন বার, অ্যাডজাস্টেবল বেভেল প্রোটেক্টর, কম্বিনেশন সেট। তাহলে একইভাবে কিন্তু এখানে ওইভাবে অতি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আসতে পারে যে কৌণিক পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়, সাইন বার কেন ব্যবহার করা হয়, বা অ্যাঙ্গেল গ্যাস ব্লক কেন ব্যবহার করা হয়। তাহলে আমরা একইভাবে এখানে থেকে এই অংশটি থেকে আমরা সহজভাবেই ভালোভাবে যদি আয়ত্ত করা থাকে তাহলে এই সংক্ষিপ্ত উত্তরগুলি সহজেই দেওয়া যাবে। এখানে আমরা জানবো এখন কিছু পরিমাপক যন্ত্রের ব্যবহার। মেটাল কোটেড লিনেন টেপ, এটির সাহায্যে এভাবে দৈর্ঘ্য বা উচ্চতা সহজেই পরিমাপ করা যায়। স্টিল টেপ দৈর্ঘ্য এবং উচ্চতা এইভাবে এই যে টেপের সাহায্যে পরিমাপ করা যায়। স্টিল রুলারের সাহায্যে আমরা পরিমাপ করতে পারি। স্টিল রুলারে যখন পরিমাপ করা হয় তখন এভাবে বাঁকা করে ধরা যাবে না, বাঁকা করে ধরলে সঠিক পরিমাপ জানা যাবে না। এটিকে সোজাসুজিভাবে প্রান্তের সাথে বা যে স্থানে পরিমাপ নিতে হবে সেই স্থানে সঠিকভাবে ধরতে হবে, তাহলে আমরা এখান থেকে অ্যাকুরেট মেজারিংটা নিতে পারবো। এরপর হচ্ছে মাইক্রোমিটার। এই যে মাইক্রোমিটারের সাহায্যে এখানে যে অবজেক্টটি পরিমাপ করতে হবে সেখানে এইটার যে অংশটি আছে এখানে স্থাপন করতে হবে, এবং এখানে একটা লকিং লিভার আছে। স্থাপন করার পরে এই লকিং লিভারের মাধ্যমে এটাকে লক করে দিতে হবে, এবং এই থাম্ববেলটাকে ঘুরিয়ে এখানকার মেজারিং রড যা আছে এটাকে
ফিক্সড করতে হবে এবং এখানে ঘোরানোর মাধ্যমে এটা হচ্ছে ফিকশন স্ক্রু এবং এটা হচ্ছে থাম্বেল এবং এইটি ঘোরানোর মাধ্যমে কিন্তু এখান থেকে আমাদের এই মাইক্রোমিটারের সাহায্যে পরিমাপটি পাঠদান গ্রহণ করা হবে। এখানে একটি স্কেল আছে এবং এইখানে এই থাম্বেলের মধ্যে একটি স্কেলের দাগ আছে। এই স্কেলের সাথে দেখতে হবে যে কোন দাগের সাথে মিশে গেছে সেই অনুযায়ী কিন্তু এখান থেকে পরিমাপটি নেওয়া যাবে। পরবর্তী স্লাইডে আমরা এই সম্বন্ধে বিস্তারিত জানব। ভার্নিয়ার ক্যালিপার, এখানে যে ভার্নিয়ার ক্যালিপারের একটি কিভাবে পরিমাপ গ্রহণ করা হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে অবজেক্টটি রাখতে হয় এবং এইখানে স্লাইডটি প্রেস করে এইটাকে ফিক্স করতে হয়। এইখানে লক নাট দিয়ে এটাকে ফিক্স করে এইখানে যে স্কেল আছে এবং ভার্নিয়ার সাধারণ স্কেল এবং ভার্নিয়ার স্কেলের সাথে মেজারমেন্টটা ফিক্স করে আমরা এখান থেকে পরিমাপটা সহজেই গ্রহণ করতে পারি। ডিভাইডারের মাধ্যমে পরিমাপ নিয়ে এবং পরবর্তী পর্যায়ে আবার স্কেল বা ফুটুল বা পরিমাপ মেজারিং ট্যাপ থেকে আমরা পরিমাপটা নিতে পারি। এখানে আমরা দেখব কিছু কৌণিক পরিমাপের যন্ত্র। কৌণিক পরিমাপের ব্যবহার করা হয় যে সকল যন্ত্রপাতি, সেই কিছু যন্ত্রপাতি আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন বার, ভার্নিয়ার বেভেল প্রোটেক্টর, অ্যাঙ্গেল গ্যাস ব্লক, সাইন বার, অ্যাডজাস্টেবল বেভেল প্রোটেক্টর, কম্বিনেশন সেট। পরিমাপক যন্ত্র ব্যবহার করার সময় যে সাবধানতা অবলম্বন করতে হবে আমরা এখন এই স্লাইডের মাধ্যমে সে বিষয়টি জানতে পারবো। পরিমাপক যন্ত্র যেমন এখানে একটি স্ক্রু মিটার বা মাইক্রোমিটার, এইটির মাধ্যমে কখনোই আমাদের আঘাত করা যাবে না, তাহলে আমাদের এই যন্ত্রটি ক্ষতিগ্রস্ত হবে। এটি সবসময় সঠিকভাবে কাজ করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। নির্দিষ্ট তাপমাত্রা সংরক্ষণ করতে হবে। এই টুলসগুলো সবগুলো একত্রে রাখা যাবে না। যে টুলস যেই নির্দিষ্ট স্থান আছে সেই টুলসের নির্দিষ্ট স্থানে টুলসগুলি পৃথকভাবে রাখতে হবে এবং টুলসের যে নির্দিষ্ট বক্স আছে সেই বক্সে সাজিয়ে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং টুলসের কাছে চুম্বক বা ম্যাগনেটিক কোনো দ্রব্য রাখা যাবে না এবং টুলসটির যে সঠিক টুলসটির নির্দিষ্ট বক্স আছে সেই বক্সে সঠিকভাবে স্থাপন করে রাখতে হবে। এখন আমরা জানবো মাইক্রোমিটার সম্বন্ধে। মাইক্রোমিটার কি? মাইক্রোমিটার একটি সূক্ষ্ম পরিমাপক এবং খুবই মূল্যবান একটি যন্ত্র। কাজেই ব্যবহার করার সময় এবং ব্যবহারের শেষে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। এটি হলো যে মাইক্রোমিটার সবসময় ব্যবহার করার পর পরিষ্কার পরিচ্ছন্ন করে মাইক্রোমিটারের যে নির্দিষ্ট বক্স আছে সেই বক্সে স্থাপন করে রাখতে হবে। মাইক্রোমিটারের যে র্যাচেটবিহীন মাইক্রোমিটারের ক্ষেত্রে থিম বলটি খুব সাবধানতার সাথে ঘুরাতে হবে যাতে করে স্পিন্ডেলের মুখটি বস্তুর উপরিভাগকে স্পর্শ করে এবং বেশি চাপ দিলে স্পিন্ডেলটি বেঁকে যেতে পারে এবং মুখটি বিকৃত হওয়ার সম্ভাবনা থাকে। ভিতরে যে সূক্ষ্ম থ্রেডগুলো থাকে থ্রেডগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। চলন্ত অবস্থায় কোনো বস্তুর মাপ নেওয়া ঠিক নয়। বস্তুটি সম্পূর্ণ স্থির হলে লকিং করে তারপরে পাক নেওয়া উচিত। ব্যবহারের সময় মাইক্রোমিটার যাতে হাত থেকে পড়ে না যায় এবং এর অ্যানভিল এবং স্পিন্ডেলের মুখে যাতে কোনো প্রকার আঘাত না পায় বা বিকৃত না হয় সেদিকে সর্বদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। মাইক্রোমিটার কখনো চলন্ত মেশিনের বেড বা বডি ইত্যাদির উপরে বা কোনো উঁচু স্থানে রাখা ঠিক নয়, কারণ এতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এটা চাপে বা পড়ে গেলে আঘাতপ্রাপ্ত হলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। ব্যবহার শেষে মাইক্রোমিটারকে খোলা অবস্থায় না রেখে নির্দিষ্ট বাক্সের মধ্যে বন্ধ করে রাখা উচিত, ফলে কোনো ময়লা পড়তে পারে না এবং থিম্বলকে স্থির রেখে ফ্রেম ঘুরালে অ্যানভিল এবং স্পিন্ডেল কেন্দ্রচ্যুত হয়, ফলে মাইক্রোমিটার ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। মাইক্রোমিটারকে কখনো চুম্বকের নিকট আনা ঠিক না, চুম্বক থেকে দূরে রাখতে হবে, এতে মাইক্রোমিটার ক্ষতিগ্রস্ত হতে পারে। যে স্থানে যন্ত্রপাতির ধার দেওয়া হয় সেখানেও মাইক্রোমিটার রাখা বা মাইক্রোমিটার দ্বারা মাপ নেওয়া উচিত নয়, তাহলে এটার যে মেজারমেন্ট চিহ্নিত অংশগুলো আছে সেই চিহ্নিত অংশগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এখন মাইক্রোমিটার সম্বন্ধে আরেকটু বিস্তারিত পরবর্তী স্লাইডে জানব। এখানে আমরা একটি মাইক্রোমিটারে কিভাবে পরিমাপ নিতে হয় সেটি দেখতে পাচ্ছি। এখানে যেই
অবজেক্টটি আছে মেজারিং অবজেক্ট, সেই অবজেক্টটিকে এখানে কিভাবে স্থাপন করতে হয় এবং এই অবজেক্টের কম বেশির উপরে কিন্তু এখানে মেজারমেন্টটা চেঞ্জ হচ্ছে এবং এখানে যে অংশটি আছে সেই অংশটির সাথে কিন্তু স্কেলের যে পরিবর্তনটা মেজারমেন্টে এই অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এই অবজেক্টটি রাখার পরে কিন্তু এখানে যে লক করে ফিক্সড করে দেওয়া হয় এবং পরবর্তী পর্যায়ে কিন্তু এই লক করে দিলে কিন্তু এখান থেকে আমাদের ফিক্সডভাবে আমাদের মেজারমেন্টটা পেয়ে যাব। এখানে কিন্তু এই যে এখানে এই অবজেক্টের তারতম্যের উপরে কিন্তু মেজারমেন্টটা নির্ভর করতেছে। এই বার এবং এই টপ বারটা এবং এই লেফট বারের মাধ্যমে কিন্তু এই অবজেক্টিভকে মেজারিং যে অবজেক্ট আছে সেই অবজেক্টটিকে স্থাপন করা হচ্ছে। তাহলে আমরা এইখান থেকে এই মাইক্রোমিটারের ব্যবহারটা কিভাবে মেজারমেন্ট নেওয়া হয় বিস্তারিত জানতে পারলাম। এখন আমরা জানব ভার্নিয়ার ক্যালিপার সম্বন্ধে। ভার্নিয়ার ক্যালিপার কোনো বস্তুর মাপ নেওয়ার সময় ভার্নিয়ার ক্যালিপারের যে জ আছে, দুটি জ, ইন্টারনাল জ এবং এক্সটার্নাল জ, ইন্টারনাল জ এবং এক্সটার্নাল জয়ের দুটিকে বস্তুর উপরিভাগে অথবা ছিদ্র বা নালীর মধ্যে কখনই বল প্রয়োগ করে প্রবেশ করা যাবে না। এই যে ইন্টারনাল জ এখানে আছে, এখানে যেটা অবজেক্টটিকে মেজারিং করতে হবে সেটি কখনোই চাপাচাপি করে বল প্রয়োগ করে স্থাপন করা যাবে না, এটা সহজভাবে স্থাপন করতে হবে। চলন্ত মাপ নেওয়া যাবে না, বস্তুটি সম্পূর্ণ স্থির হলে মাপ নিতে হবে। যন্ত্রটিকে কখনো চুম্বকের নিকট আনা যাবে না, তাহলে ভুল মাপ দেখাবে। সচল জটিকে সরিয়ে পূর্বের লিঙ্ক স্ক্রুটিকে ঢিলা করতে হবে এবং এই যন্ত্রটি বস্তু স্ক্রু অবস্থা থাকলে বলপূর্বক একে সরানোর চেষ্টা করা যাবে না। এখানে হচ্ছে ইন্টারনাল জ, এটা হচ্ছে এক্সটার্নাল জ, এটা হচ্ছে লকিং স্ক্রু। এখানে অবজেক্ট যখন রাখা হবে, এই যদি আমরা এক্সটার্নাল জতে রাখি, এখানে কি করতে হবে, এক্সটার্নাল জতে বাহিরের থেকে বাহিরের পরিমাপ নেওয়া যাবে। এখানে জোড়াজুড়ি করে আটকানো যাবে না, এই অংশটিকে মুভ করে আমাদেরকে বস্তুটা স্থাপন করতে হবে এবং এই লকিং স্ক্রুর সাহায্যে ফিক্স করে এখানে মেজারমেন্টটি নিতে হবে। এটা হলো ইম্পেরিয়াল স্কেল এবং এটা হলো মেট্রিক স্কেল, এটা হচ্ছে ডেপথ মেজারিং ব্লেড। তাহলে আমরা এখানে ভার্নিয়ার ক্যালিপারটি দেখতে পারলাম এবং এটি কিভাবে কাজ করে এবং এটি কিভাবে যত্ন নেওয়া প্রয়োজন সেটি আমরা দেখতে পেলাম। কাজ করার পরে অবশ্যই আমাদেরকে এই টুলসটি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই ভার্নিয়ার ক্যালিপার রাখার যে নির্দিষ্ট বক্স অথবা প্যাকেট থাকে সেখানে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে, তাহলে আমাদের ইনস্ট্রুমেন্টটি ক্ষতিগ্রস্ত বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমরা দেখব এখানে কম্বিনেশন সেট সম্বন্ধে। কম্বিনেশন সেট এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে দৈর্ঘ্য, প্রস্থ, রৈখিক এবং কৌণিক মাপ, এইখান থেকে বেভেল প্রোট্রাক্টর, এইটার মাধ্যমে কিন্তু আমাদের কৌণিক পরিমাপ নেওয়া যায়। এখানে স্ক্রাইবার, লেভেল, প্রোটেক্টর হেড,
এবং স্ট্রোক হেড, সেন্টার হেড কয়েকটি অংশের সমন্বয়ে এই টুলসটি গঠিত হয়। এই টুলসটি ব্যবহার করার সময় খুবই যত্ন সহকারে ব্যবহার করতে হবে এবং এই টুলসটির যে নির্দিষ্ট রাখার বক্স আছে সেই বক্সে অবশ্যই স্থাপন করতে হবে। এই টুলসটি অন্যান্য টুলসের সাথে রাখা যাবে না, তাহলে এই অংশগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এখানে যে মেজারিং আইডেন্টিফিকেশনের যে চিহ্নিত অংশগুলো আছে এগুলো কিন্তু অন্যান্য ধারালো টুলসের সাথে রাখলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই যন্ত্রের ব্লেড অন্যান্য অংশে চাপ দিলে সূক্ষ্মতা নষ্ট হয়ে যায় এবং সেজন্য ব্যবহার করা একটা কাঠের বাক্সে সংরক্ষণ করা উচিত। এই যন্ত্রে ভেজিটেবল অয়েল প্রয়োগ করা উচিত, তা না হলে মরিচা ধরে ক্ষয়প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। পরিমাপক যন্ত্রের রক্ষণাবেক্ষণ সম্বন্ধে আমরা এখন জানব। মাইক্রোমিটারকে সাধারণভাবে সাবধানে এবং যত্ন সহকারে ব্যবহার করা উচিত। অ্যানভিল এবং স্পিন্ডেলের প্রান্তে বা মুখে যাতে কোনো প্রকার ধূলিকণা বা ময়লা না জমে সে বিষয়ে সর্বদা লক্ষ্য রাখা উচিত। ব্যবহারের পূর্বে ও পরে অ্যানভিল ও স্পিন্ডেলের মুখ দুটিকে সম্পূর্ণরূপে পরিষ্কার করা উচিত। খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং ব্যবহার শেষে একে খোলা অবস্থায় টেবিলের উপরে রাখা যাবে না। এটা নির্দিষ্ট যে বক্স আছে বা কেস আছে বা প্যাকেট আছে সেইখানে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা উচিত। মাইক্রোমিটারের কোনো অংশ যাতে মরিচা না পড়ে এবং ভিতরে স্ক্রু থ্রেডের চলাচল যাতে সহজ হয় এর জন্য এর উপরিভাগে এবং ভিতরের অংশে কিছুদিন অন্তর মসৃণকারক তেল প্রয়োগ করা উচিত। দীর্ঘদিন ব্যবহার করার পর মাইক্রোমিটারের ভিতরের অংশে স্প্যান্ডেল এবং অ্যানভিলের মুখ ইত্যাদি ক্ষয় হয়ে যায় বলে মাইক্রোমিটারের যে জিরো এরর আছে এটি হয় এবং অন্য কোনো দোষ ঘটে তার সংশোধন কেবল সূক্ষ্ম কারিগর দ্বারাই এটাকে সংশোধন করা উচিত। এখন আমরা জানবো ভার্নিয়ার ক্যালিপারের রক্ষণাবেক্ষণ সম্বন্ধে। ভার্নিয়ার ক্যালিপার একটি সূক্ষ্ম পরিমাপক যন্ত্র, কাজেই যথাযথভাবে এর ব্যবহার ও সংরক্ষণ করা প্রয়োজন। নিম্নবর্ণিত বিষয়গুলি মেনে চললে এ যন্ত্র দীর্ঘস্থায়ী হয় এবং এতে ভুল পরিমাপ পাওয়া যায় না, নির্ভুলভাবে পরিমাপ করা যায়। ভার্নিয়ার ক্যালিপারের কোনো অংশে যাতে মরিচা না পড়ে এবং সচল অংশটি যাতে সহজে চলাচল করতে পারে সেজন্য বিম স্কেলের উপরিভাগে এবং স্ক্রু থ্রেড বিশিষ্ট স্থানে কিছুদিন অন্তর মসৃণকারক তৈল প্রয়োগ করা উচিত এবং ক্যালিপারটির কোনো অংশে বিশেষত জয়ের মুখে যাতে কোনো ধূলিকণা বা ময়লা না জমে তার প্রতি সর্বদা লক্ষ্য রাখা প্রয়োজন এবং ব্যবহারের পূর্বে এর জ দুটিকে উত্তমরূপে মুছে নেওয়া উচিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। ব্যবহারের সময় যদি কখনো একে সাময়িকভাবে রাখার প্রয়োজন হয় তবে টেবিলের উপর না রেখে কোনো কাগজের উপরে অথবা নির্দিষ্ট বাক্সে রাখা উচিত। একে খোলা অবস্থায় অন্য যন্ত্রের সাথে একত্রে রাখা ঠিক না, সর্বদা স্বতন্ত্রভাবে রাখাই উচিত। ব্যবহারের শেষে ক্যালিপারটিকে নির্দিষ্ট বাক্সের মধ্যে রাখা উচিত। কম্বিনেশনের রক্ষণাবেক্ষণ। কম্বিনেশন সেট যেহেতু একটি অসূক্ষ্ম যন্ত্র সেহেতু এর খুব বেশি যত্ন নেওয়ার প্রয়োজন হয় না, শুধু যাতে এর গায়ে মরিচা না পড়ে, যেহেতু ব্যবহারের সময় গ্রিস মেখে তার জন্য মরিচা না পড়ে তার জন্য এর গায়ে গ্রিস মেখে রাখা উচিত এবং অন্যান্য যন্ত্রপাতির সাথে অবশ্যই রাখা উচিত না, নির্দিষ্ট বক্স বা প্যাকেটে এই যন্ত্রটি রাখা উচিত। পরিমাপের অ্যাপিএস এবং এমটিএস এর যে তারতম্য সে সম্বন্ধে আমরা এখন জানবো। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাপিএস হলো ব্রিটিশ পদ্ধতিতে মাপের একক, এফ ফুট, পি পাউন্ড এবং এস হচ্ছে সেকেন্ড। আর এমটিএস হলো মেট্রিক পদ্ধতি মাপের একক, যার এম মিটার, কে কিলোগ্রাম এবং এস হচ্ছে সেকেন্ড বোঝায়। এখানে অ্যাপিএস এর লেন্থ ফুট, ভর মাস পাউন্ড এবং সময় সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে হচ্ছে সেন্টিমিটার, মাস গ্রাম এবং সময় সেকেন্ড। এমকেএস হচ্ছে মিটার, মাস হচ্ছে কিলোগ্রাম এবং সময় হচ্ছে টাইম হচ্ছে সেকেন্ড। লেন্থ পরিমাপের সময় আমরা দেখে নিব এখানে কি পার্থক্যটা হচ্ছে। অ্যাপিএস থেকে যদি আমরা মেট্রিকে নিতে চাই বা এটার যে কনভার্সেশনটা আছে সেই সম্বন্ধে আমরা এখানে জানবো। এখানে 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার হচ্ছে 0.393701 ইঞ্চ, 1 ফিট সমান 30.48 সেন্টিমিটার, 1 মিটার সমান হচ্ছে 3.28084
ফিট। এখানে আমি তোমাদেরকে সবগুলো পাঠ করে বলবো না, যেগুলো বেশি ব্যবহার করা হয় সেই অংশটুকুই বলছি, কিন্তু এই পরিমাপগুলি কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এই অংশটা তোমরা অবশ্যই খাতায় নোট করে নিবে। এখান থেকে কিন্তু তোমাদের সবসময় অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে এবং চাকরি ক্ষেত্রে এবং তোমাদের বাস্তব কর্মক্ষেত্রে কাজ করার সময় কিন্তু এই পরিমাপ বা এই মেজারমেন্টগুলি কিন্তু জানা অবশ্যই কর্তব্য। এখানে আমরা দেখে নিই কিছু এরিয়ার পরিমাপের অংশ। 1 বর্গ ইঞ্চিতে 6.4516 বর্গ সেন্টিমিটার। 1 বর্গ সেন্টিমিটারে 0.155 বর্গ ইঞ্চি। 1 বর্গ ফিটে 0.092903 বর্গ মিটার। 1 বর্গ মিটারে হচ্ছে 10.7639 বর্গ ফিট। ভলিউম এবং ক্যাপাসিটি সম্বন্ধে আমরা এখন জানবো। 1 ঘন ইঞ্চিতে হচ্ছে 16.3871 ঘন সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটারে হচ্ছে 0.0610237 ঘন ইঞ্চ। আমরা এখন ভর সম্বন্ধে জানবো। মাস 1 পাউন্ড সমান হচ্ছে 0.453592 কেজি। 1 কেজি সমান হচ্ছে 2.20462 পাউন্ড। প্রেসার অথবা স্ট্রেস এখানে আমরা জানবো 1 পাউন্ড পার ফিট স্কোয়ার সমান হচ্ছে 4.88243 কেজি পার মিটার স্কোয়ার এবং 1 কেজি পার মিটার স্কোয়ার সমান হচ্ছে 0.2048816 পাউন্ড পার ফিট স্কোয়ার। এই প্রেসারের পরিমাপগুলি কিন্তু যখন পানির মোটর এবং ওয়াটার প্রেসারের বিষয়গুলি আসবে তখন কিন্তু এই পরিমাপটা জানা প্রয়োজন। এখান থেকে এই অধ্যায় থেকে ব্যবহারিক কাজগুলো কি হয়, এখান থেকে ব্যবহারিক কাজগুলো হচ্ছে যে তোমাদের ওয়ার্কশপে যে ব্যবহারিক ওয়ার্কশপে কাজ করবে তোমরা, তখন তোমাদের পরিমাপক টুলসগুলি ব্যবহার করে তোমরা কোনো পাইপের দৈর্ঘ্য এবং ব্যাস পরিমাপ করবে। পরিমাপক টুলস ব্যবহার করে ফিটিংসের পরিমাপ গ্রহণ করবে এবং পরিমাপক টুলস ব্যবহার করে তোমাদের যে ফিকচার আছে সেই ফিকচারের পরিমাপগুলো তোমরা গ্রহণ করবে এবং পরিমাপক টুলসগুলি ব্যবহার করে তোমাদের যে শ্রেণীকক্ষ আছে শ্রেণীকক্ষটি সম্পূর্ণ পরিমাপ গ্রহণ করবে। দরজা এবং জানালার অবস্থান কতটুকু দূরত্বে আছে সেই অংশটি পরিমাপ করবে এবং এক একটি দরজা এবং জানালার পৃথক পৃথকভাবে কতটুকু পরিমাপ আছে সেই পরিমাপগুলি তোমরা এই তোমাদের ওয়ার্কশপে যে পরিমাপক টুলসগুলি আছে সেই পরিমাপক টুলসগুলি ব্যবহার করে পরিমাপ নির্ণয় করবে। এবং এই অধ্যায় থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে আমি প্রত্যেকটি টপিক্সের সাথে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা করে এসেছি। এছাড়াও যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি একটু বলে যাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করে দেখো। যেমন এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, পরিমাপক যন্ত্র কি? ভার্নিয়ার ক্যালিপার কি ধরনের পরিমাপক যন্ত্র? ভার্নিয়ার ক্যালিপারের কোন অংশে যাতে মরিচা না পড়ে তার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়? মাইক্রোমিটারের কে কি উপায়ে ব্যবহার করা উচিত? কম্বিনেশন সেট কাঠের বাক্স সংরক্ষণ করা উচিত কেন? অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আছে যেমন পরিমাপক যন্ত্র বলতে কি বোঝায়? পরিমাপক যন্ত্রের প্রকারভেদ আলোচনা করো। রৈখিক পরিমাপক যন্ত্রের নাম লেখো। কৌণিক পরিমাপক যন্ত্রের নাম লেখো। এফপিএস এবং এমপিএস বলতে কি বোঝায়? এবং রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে আছে পরিমাপক যন্ত্রের প্রয়োজনীয়তা উল্লেখ করো। যে কোনো 3 প্রকার পরিমাপক যন্ত্রের চিত্রসহ বর্ণনা করো। যে কোনো 2 প্রকার কৌণিক পরিমাপক যন্ত্রের চিত্রসহ বর্ণনা করো। মাইক্রোমিটার ব্যবহার কি কি সাবধানতা অবলম্বন করতে হয়? ভার্নিয়ার ক্যালিপার ব্যবহারের সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হয়? মাইক্রোমিটার কিভাবে রক্ষণাবেক্ষণ করা হয়? ভার্নিয়ার ক্যালিপার কিভাবে রক্ষণাবেক্ষণ করা হয়? এছাড়া যে তুলনামূলক পার্থক্যগুলি দেখে এসছো তোমরা, নন প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, সূক্ষ্ম পরিমাপক যন্ত্র, অসূক্ষ্ম পরিমাপক যন্ত্রের যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো কিন্তু রচনামূলক প্রশ্নের মধ্যে থাকতে পারে। যদি ওই পার্থক্যগুলি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে তাহলে হয়তো নির্দিষ্ট বলে দিবে যে 2টি পার্থক্য লেখো বা 3টি পার্থক্য লেখো বা 4টি পার্থক্য লেখো, এরকম করে কিন্তু
ভিতর থেকেও অনেক প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। বাড়ির কাজ হিসেবে তোমাদের যে প্রশ্নগুলি আলোচনা করা হলো, এই প্রশ্নগুলির উত্তর তোমরা পাঠ্য বইটি এবং এই ক্লাসটির সহযোগিতা নিয়ে তোমরা তোমাদের যে অ্যাসাইনমেন্ট বাড়ির খাতা আছে সেই খাতার মধ্যে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলি লিখে ফেলবে। আজকের এই পাঠ থেকে আমরা যা শিখলাম, আমরা আজকে এই পাঠ থেকে জানলাম পরিমাপ কি, পরিমাপ কেন নেওয়া প্রয়োজন, পরিমাপ টুলসগুলো কি কি, পরিমাপ যন্ত্রের শ্রেণীবিন্যাস সম্বন্ধে জানলাম, মেজারিং টুলস এবং ইনস্ট্রুমেন্টের মধ্যে পার্থক্যগুলি আমরা জানলাম, প্রিসিশন এবং নন প্রিসিশন ইনস্ট্রুমেন্টের মধ্যে পার্থক্যগুলি আমরা জানলাম, প্রিসিশন এবং নন প্রিসিশন ইনস্ট্রুমেন্টের মধ্যে আমরা মূল পার্থক্য সম্বন্ধে জানলাম, পরিমাপ যন্ত্র যে ব্যবহার সেগুলি সম্বন্ধে আমরা জানলাম, রৈখিক পরিমাপক যন্ত্র সম্বন্ধে জানলাম, কণিক পরিমাপক যন্ত্র সম্বন্ধে জানলাম, আমরা বিভিন্ন টুলস পরিমাপক টুলসগুলি কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আমরা জানলাম, এবং ব্যবহারের সময় কীভাবে সাবধানতা অবলম্বন করতে হবে সে সম্পর্কে আমরা জানলাম। আমরা পরিমাপের যে এফপিএস পদ্ধতি এবং এমকেএস পদ্ধতি আছে সে সম্পর্কে আমরা জানলাম, এবং আমরা এখানকার যে এফপিএস এবং এমকেএসের যে পরিমাপের যে তারতম্য সেই বিষয় সম্বন্ধে আমরা চার্টের মাধ্যমে বিভিন্ন পরিমাপ সম্বন্ধে আমরা বিস্তারিত জানতে পারলাম। সকলের সুস্থতা কামনা করে এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সকলকে জানাচ্ছি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।